গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব প্রফুল্ল রায়ের লেখে একটি উপন্যাস, এই ভুবনের ভার। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যেস হিরণময়ের। জানালার কাছে বা ভেন্টিলেটরের ফাঁকে আলোর একটু আভা দেখলে তিনি আর শুয়ে থাকতে পারেন না। 5 দিন আগে সবাইকে নিয়ে 25 বছর বাদে কলকাতায় চলে এসেছেন। অভ্যাসটা তার সঙ্গ ছাড়েনি। অন্য দিনের মতো আজও আবছা অন্ধকার থাকতে থাকতেই ঘুম ভাঙে হিরণময়ের। পাশে রমলা হাঁটু সামান্য মুড়ে কাত হয়ে ঘুমোচ্ছেন। ধীরে ধীরে তার নিঃশ্বাস পড়ছে। এক পলক স্ত্রীর দিকে তাকিয়ে নিঃশব্দে খাট থেকে নিচে নামেন হিরণময়। তারপর দরজা খুলে বাইরে চলে যান। ওল্ড বালিগঞ্জের অনেকখানি জায়গার মাঝখানে মাঝারি মাপের ছিমছামি পৈতৃক বাড়িটার একতলায় কিচেন, ড্রয়িং রুম, খাওয়ার ঘর, কাজের লোকেদের থাকার ব্যবস্থা, গ্যারাজ ইত্যাদি। দোতলায় মোট 5খানা ঘর। একটা তার আর রমলার, একটা পলার, একটা টিপুর, একটাই তার স্টাডি, বাকি ঘরটা গেস্টদের জন্য সংরক্ষিত। দোতলার সবগুলো ঘরের সামনে দিয়ে গ্রিল দেওয়া চওড়া বারান্দা চলে গেছে। বারান্দা দিয়ে যেতে যেতে টিপু আর পলার ঘরের দিকে একবার তাকালো হিরণময়। তার 2 ছেলে মেয়েই ভীষণ ঘুম কাতুরে। এদিক থেকে মায়ের স্বভাবটা ওরা পুরোপুরি পেয়েছে। 7টা 7:30টার আগে কেউ বিছানা ছাড়ে না। নিজের পড়ার ঘরে চলে আসেন হিরণময়। দিল্লি থেকে ট্রাক বোঝাই করে বই পাঠিয়ে দিয়েছিলেন। তার সামান্যই গুছিয়ে রাখা হয়েছে। বেশিরভাগ বই বড় বড় প্যাকিং বাক্সের ভেতরে রয়েছে। সেগুলো বার করে সাজাতে সময় লাগবে। ঘরের মাঝখানে বড় গ্লাস টপ টেবিলের একধারে গদিমোড়া রিভলভিং চেয়ার। সেটার সামনেও ভিজিটরদের জন্য খানকয়েক চেয়ার, তবে সেগুলো রিভলভিং নয়। এছাড়া রয়েছে ডিভান, সোফা, সেন্টার টেবিল ইত্যাদি। প্রকাণ্ড দেওয়াল জোড়া জানালার পাশে একটা সোফায় বসে পড়েন হিরণময়। 23 বছর পর তিনি কলকাতায় এসেছেন। এর মধ্যে শহরটা আরও ঘিঞ্জি, আরও নোংরা, আরও জঘন্য হয়ে গেছে। কিন্তু এই অঞ্চলটা বিশেষ পাল্টায়নি। তাদের কম্পাউন্ডের ভেতর চারপাশের ফাঁকা জায়গায় ফুলের বাগান। বাড়ির বাইরে যেদিকে তাকানো যাক, এখনো প্রচুর গাছপালা চোখে পড়ে। বাড়িটার সামনের দিকে বিরাট পার্ক, ডান পাশে এবং বাঁ পাশে চওড়া রাস্তা। এই 3টে দিক কোনোদিনই বন্ধ হবার সম্ভাবনা নেই। অবশ্য পেছনে অগুন্তি ঘরবাড়ি চোখে পড়ে, তার মধ্যে বেশ কিছু হাই রাইজ। সব মিলিয়ে পরিবেশটা এখনো খোলামেলায় রয়েছে। কলকাতায় যা পলিউশন, সেই তুলনায় বাতাস এখানে অনেক পরিষ্কার। ধোঁয়ায় ধুলোয় বিষাক্ত হয়ে নেই। মেরুদণ্ড টানটান করে পূব আকাশের দিকে তাকিয়ে থাকেন হিরণময়। সূর্য যতক্ষণ না উঠছে এইভাবেই বসে থাকবেন। ছেলেবেলায় এই অভ্যেসটা করিয়েছিলেন তার বাবা। হিরণময়ের আক্ষেপ, হাজার চেষ্টা করেও নিজের ছেলে মেয়ে এবং স্ত্রীকে একটা দিনও তিনি ভোরে ওঠাতে পারেননি। সূর্যোদয়টা মানুষের জীবনে কত বড় ব্যাপার সেটা ওরা কোনোদিনই জানতে পারল না। সেপ্টেম্বর শেষ হয়ে এলো। বাংলা ক্যালেন্ডারে এখন আশ্বিন মাস, অর্থাৎ শরৎকাল। কলকাতা যত কুৎসিত হোক, জঞ্জালে চারিদিক যতই ভরে থাক, এই সময়টায় এখানকার আকাশে বাতাসে কি এক ম্যাজিক যেন থাকে। হিরণময় যেখানে বসে আছেন সেখান থেকে যত দূর চোখ যায় আকাশ ঝকঝকে নীল। মাঝে মাঝে ভারহীন ধবধবে মেঘ ফুরফুরে মেজাজে ভেসে বেড়াচ্ছে। ঝিরঝির করে অদৃশ্য স্রোতের মতো হাওয়া বয়ে যাচ্ছে। না ঠান্ডা না গরম। এই সময়টা বড় সুখকর।
রোদ ওঠেনি, তবে আলো ফুটতে শুরু করেছে। চারপাশের গাছপালার মাথায় অজস্র পাখি উঠতে উঠতে সমানে ডাকাডাকি করে যাচ্ছে। পার্কের ধার ঘেঁষে ছেঁড়া তেরপলের তলায় চায়ের দোকান, সেখানে ছোটখাটো একটা ভিড় জমেছে। খবরের কাগজওয়ালাদের এখনো দেখা নেই, তবে দু একটা দুধের গাড়ি শাসা করে সামনের রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। কলকাতার স্কাইলাইনের উপর সূর্য যতক্ষণ না উঠে আসছে ততক্ষণ স্থির হয়ে বসে থাকবেন হিরণময়। কিন্তু আজ আর তা সম্ভব হল না। সূর্য যখন আধখানা সার্কেলের মতো অনেক দূরে মাথা তুলেছে, সে সময় ফোন বেজে উঠল। দিল্লিতে থাকতেই এ বাড়ির ফোনের ব্যবস্থা করে এসেছিলেন হিরণময়। তিনি বিখ্যাত মানুষ। তার যা যোগাযোগ এবং ইনফ্লুয়েন্স, তাতে দিল্লি থেকে এখানকার টেলিফোন অফিসকে জানাতেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ হয়ে গেছে। ওল্ড বালিগঞ্জে পা দিয়েই তিনি দেখতে পান ফোন বসিয়ে দেওয়া হয়েছে। তিনি যে দিল্লি ছেড়ে স্থায়ীভাবে কলকাতায় থাকতে এসেছেন, জীবনের শেষ বছরগুলো নিজের শহরে কাটিয়ে দেবেন, এটা কলকাতার কাগজের লোকদের জানিয়ে দিয়েছেন। খবরটা তারা বার করেছে, সেই সঙ্গে এবারের ঠিকানা আর ফোন নম্বরও ছেপেছে। কিন্তু এত ভোরে কে ফোন করতে পারে? একটু বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে মাঝখানে টেবিলটার একধারে টেলিফোনটার দিকে তাকান হিরণময়। ওটা কুড়ুর কুড়ুর করে একটানা বেজেই যাচ্ছে। অগত্যা উঠতেই হয়। নিতান্ত অনিচ্ছায় ফোনটা তুলে হ্যালো বলতেই উধার থেকে একটা গলা ভেসে আসে। এটা কি 4472? কণ্ঠস্বরটি কোনো কম বয়সী মেয়ের। সেটা ভীষণ কাঁপছে। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের বাড়ির মেয়েদের গলা মনে করার চেষ্টা করেন হিরণময়, কিন্তু না, তারা কেউ নয়। স্বরটি সম্পূর্ণ অচেনা। বেশ অবাক হয়ে তিনি বলেন, হ্যাঁ, নাম্বার ঠিক আছে, কাকে চান? হিরণময় সান্যালকে। আমি ওর সঙ্গে কথা বলতে চাই, ভীষণ দরকার। কি দরকার? সেটা ওকে ছাড়া বলা যাবে না। দয়া করে হিরণময় বাবুকে লাইনটা দিন। একটু ইতস্তত করেন হিরণময়। ভোরবেলায় এই উৎপাত তার ভালো লাগছিল না। একবার ভাবেন লাইনটা কেটে দেবেন, কিন্তু মেয়েটার বলার ভঙ্গিতে যে ব্যাকুলতা রয়েছে সেটা তাকে কৌতূহলী করে তোলে। দ্বিধান্বিতভাবে বলেন, আমি হিরণময়, যা বলার তাড়াতাড়ি বলুন। কিছুক্ষণ চুপচাপ, তারপর শোনা যায়, আপনাকে বিরক্ত করছি, না করে উপায় ছিল না। আমার আর সমীরের ভীষণ বিপদ, আপনি আমাদের বাঁচান। গলার স্বরটি এবার খুব চাপা। মেয়েটিকে দেখানো গেলেও সে যে খুবই আতঙ্কগ্রস্ত সেটা টের পাওয়া যাচ্ছে। হিরণময় চকিত হয়ে ওঠেন। আপনি কে? আমি মল্লী। ঠিক চিনতে পারলাম না তো। ওধার থেকে উত্তর নেই। লাইনটা কেটে গেল কি না বুঝতে না পেরে হিরণময় বলতে থাকেন, হ্যালো, হ্যালো, হ্যালো। প্রায় আধ মিনিট বাদে আবার গলাটা শোনা যায়। নিজের পরিচয় দিতে সাহস হচ্ছে না। কেন? আমি আমি বলতে বলতে থেমে যায় মেয়েটা। পরিচয় না দিলে আমি আর কিছু শুনব না। কিছুটা রুক্ষ গলায় হিরণময় বলেন, এই ফোন নামিয়ে রাখছি। ব্যগ্র গলায় মেয়েটি আবার বলে, দয়া করে ডিসকানেক্ট করবেন না, অনেক কষ্টে আপনাকে পেয়েছি। একটু থেমে মরিয়া হয়ে যেন বলে, আমি আমি আপনার মেয়ে। এর জন্য প্রস্তুত ছিলেন না হিরণময়। স্নায়ুমণ্ডলীতে প্রচণ্ড একটা ধাক্কা অনুভব করেন তিনি। তারপর যে প্রতিক্রিয়াটি হয় তাই এই রকম। মেয়েটি কি তার সঙ্গে তামাশা করছে, না তার অন্য কোনো অভিসন্ধি রয়েছে? হিরণময়ের এক ছেলে এক মেয়ে, হঠাৎ আরেকটি মেয়ে এলো কোত্থেকে? যে ফোন করেছে সে কি তাকে ব্ল্যাকমেল করতে চায়? হিরণময় অত্যন্ত ধীরস্থির মানুষ, খুব সহজে উত্তেজিত বা বিচলিত হন না।
মেয়েটি তার নাম বলেছে মল্লী। তার সঠিক পরিচয়টা আগে সুকৌশলে ঠান্ডা মাথায় জেনে নিতে হবে। তেমন দরকার হলে ব্যাপারটা পুলিশকে জানাবেন। শান্ত গলায় হিরণময় বলেন, আমার মেয়ে? ঠিক বুঝলাম না তো। আমার কথা হয়তো আপনার মনে নেই। মায়ের নাম বলে নিশ্চয় চিনতে পারবেন। কে তোমার মা? বিজলি, বিজলি প্রভা। সঙ্গে সঙ্গে মাথার ভেতর যেন একটা বিস্ফোরণ ঘটে যায়। হিরণময় প্রায় চেঁচিয়ে ওঠেন, তুমি কোত্থেকে ফোন করছো? আমি। কথাটার শেষ করতে পারে না মল্লী। হঠাৎ ফোনে একটা পুরুষের গলা ভেসে আসে, কিন্তু সেটা এতই অস্পষ্ট যে কিছু বোঝা যায় না। তবে মনে হয় লোকটা মল্লীকে শাসাচ্ছে। তারপরেই খট করে একটা শব্দ হয়। অস্থিরভাবে হিরণময় সমানে বলতে থাকেন, হ্যালো মল্লী, হ্যালো, হ্যালো, হ্যালো। ওধার থেকে কোনো সাড়া নেই। লাইন কেটে গেছে। ফোনটা আস্তে আস্তে নামিয়ে রেখে ফের সেই সোফাটিতে এসে বসেন হিরণময়। এর মধ্যে সূর্য আরও খানিকটা উঠে এসেছে। নিচের দিকে আরও একটু বেরিয়ে এলেই সার্কেলটা পুরো হয়ে যাবে। কিন্তু সূর্যের দিকে আজ আর নজর নেই হিরণময়ের। মল্লীর ফোনটা তাকে আমূল নাড়া দিয়ে গেছে। বিজলির নামটা দীর্ঘ 23-24 বছর বাদে আবার শুনতে পাবেন, কে ভাবতে পেরেছিল? বিজলির যে ছোট্ট একটি মেয়ে ছিল, যার নাম মল্লী, তাকে তো ভুলে গিয়েছিলেন হিরণময়। নিজের জীবনের ক্রমাগত সাফল্য, খ্যাতি এবং বিপুল প্রতিষ্ঠা ওদের দুজনকে দূরে, আরও দূরে, গভীর বিস্তৃতির দিকে ঠেলে দিয়েছিল। আসলে ওদের কথা তিনি মনে রাখতেই চাননি। কত বছর কেটে গেছে, কিন্তু বিজলির নাম শোনা মাত্র এখনও তার গোটা অস্তিত্ব রি রি করতে থাকে। এমন নষ্ট দুশ্চরিত্র মেয়ে মানুষ তিনি আর একটিও দেখেননি। হিরণময় তাকে ঘৃণা করেন, প্রচণ্ড ঘৃণা। কিন্তু মল্লী, তার সম্বন্ধে তার অনেক দায়িত্ব ছিল। বিজলির প্রতি প্রবল বিদ্বেষে তিনি তার কিছুই পালন করেননি। মল্লী জানিয়েছে সে এবং সমীর নামে কে একজন ভীষণ বিপন্ন। কী ধরনের বিপদ হতে পারে ওদের, সেটা জানা যায়নি। যেমন জানা যায়নি মল্লী কোথার থেকে ফোন করেছিল এবং সমীরকে। আর যে লোকটা চাপা গলায় হুমকি দিচ্ছিল, তার পরিচয় বা কী? মল্লীকে কি কোথাও আটকে রাখা হয়েছে? 23 বছর আগে বিজলির সঙ্গে যখন সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তখন মল্লীর বয়স ছিল 3। এখন সে 26 বছরের পরিপূর্ণ তরুণী। হঠাৎ এই মেয়েটার প্রতি আশ্চর্য এক টান অনুভব করেন হিরণময়, রক্তের টান। কিন্তু মল্লীকে যে বিপদ থেকে বাঁচাবেন, সেটা কিভাবে? তিনি তো জানেনই না সে এখন কোথায়। অত্যন্ত বিপজ্জনক এক রহস্যের সামান্য একটু আভাস দিয়েই মল্লিকার লাইন কেটে গিয়েছিল। নাকি জোর করে তাকে থামিয়ে দেওয়া হয়? মনে হচ্ছে তাই। সীতা একটা ট্রেতে করে টি-পট, মিল্ক পট, সুগার কিউব বোঝাই পোর্সিলেনের পাত্র, শৌখিন চায়ের কাপ এবং নানা ধরনের বিস্কুট একটা প্লেটে সাজিয়ে নিয়ে আসে। মাঝবয়সী সীতা হিরণময়দের রান্নাবান্না করে। অনেক দিন তাদের কাছে আছে, একদম ফ্যামিলি মেম্বারই হয়ে গেছে। সোফার পাশের একটা নিচু টেবিলে ট্রে নামিয়ে রেখে চলে যায় সীতা। প্রতিদিন নিঃশব্দে এসে এভাবে চা দিয়ে যায় সে। 61 চলছে হিরণময়ের। বছর তিনেক আগে মাঝারি ধরনের একটা স্ট্রোক হয়ে গেছে। নইলে আর কোনো শারীরিক উৎপাত নেই। নো ব্লাড সুগার, নো প্রেশার ট্রাবল, নো গ্যাস্ট্রিক প্রবলেম। রাত্রিরে ঘুমটাও ভালোই হয়। অন্যের তৈরি চা পছন্দ নয় হিরণময়ের। অন্যমনস্কর মতো কাপে চায়ের লিকার এবং দুধ ঢেলে একটা সুগার কিউব ফেলে চামচ দিয়ে নাড়তে থাকেন। একসময় কাপটা তুলে চুমুক দিতে দিতে ঘাড় ফিরিয়ে একবার ফোনটা দেখেন। মল্লী কি আবার যোগাযোগের চেষ্টা করবে?
কিন্তু যে লোকটা তখন শাসালো, সে কি আর তাকে সেই সুযোগ দেবে? হিরণময়কে এখন দেখলে বোঝা যাবে তার মধ্যে ভয়ঙ্কর অস্থিরতা চলছে। কিভাবে মল্লিককে খুঁজে বার করবেন একেবারে ভেবে পাচ্ছেন না। ফোনটার দিকে তাকিয়ে পরপর 2 কাপ চা খান হিরণময়, কিন্তু সেটা বেজে ওঠার লক্ষণ নেই। ভাবতে ভাবতে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো চেতলার ব্রজরাখাল চক্রবর্তীর মুখটা চোখের সামনের কোনো এক অদৃশ্য পর্দায় ফুটে ওঠে। সঙ্গে সঙ্গে তীব্র উত্তেজনা রক্তের ভেতর দিয়ে সমস্ত শরীরে ঝড়ের বেগে বয়ে যায়, আর অদৃশ্য কোনো আবেগ হিরণময়কে একটানে সোফা থেকে তুলে দাঁড় করিয়ে দেয়। এখনই, এই মুহূর্তে তাকে চেতলায় যেতে হবে। পড়ার ঘর থেকে বেরিয়ে বারান্দা দিয়ে সিঁড়ির দিকে যেতে যেতে হিরণময়ের চোখে পড়ে টিপু, পলা ও রমলা এখনো ঘুমোচ্ছে। ডান ধারের দেওয়ালে ইলেকট্রনিক ওয়াল ক্লকটায় 6:35। 7:30টার আগে ওদের ঘুম ভাঙবে না। ওদের তুলে চেতলায় যাবার খবরটা যে দেবেন তার উপায় নেই। তিনি চলেছেন নিজের জীবনের এক টুকরো খোয়ানো অতীতের সন্ধানে। এটা জানাজানি হলে স্ত্রী এবং ছেলেমেয়েরা তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ছাড়বে। একরকম পা টিপে টিপে একতলায় নেমে আসেন হিরণময়। কাজের লোকেদের যে ঘুম ভেঙেছে সেটা টের পাওয়া যাচ্ছে, তবে তারা নিজের নিজের ঘরেই রয়েছে, বাইরে বেরোয়নি। সীতা কিচেনে খুটখাট করে কি যেন করছে, তার শব্দ পাওয়া যাচ্ছে। হাঁটাহাঁটির অভ্যেস একেবারেই নেই হিরণময়ের। কোথাও বেরুলে গাড়িতেই যান, কিন্তু গাড়ি বার করতে গেলে আওয়াজে কাজের লোকেরা ঘর থেকে বেরিয়ে আসবে। তিনি চান না কেউ তাকে দেখে ফেলুক, তাহলে হঠাৎ এভাবে বেরোনোর কৈফিয়ত দিতে হবে। এবং শেষ পর্যন্ত খবরটা রমলাদের কাছেও পৌঁছে যাবে। সামনের বাগানের ধার ঘেঁষে নুড়ির পথ, তার উপর দিয়ে চুপিসারে লোহার বিরাট গেটটার কাছে এসে খুব আলতো করে সেটা খুলে বাইরের রাস্তায় বেরিয়ে আসেন হিরণময়। এমনিতে তিনি ঢিলেঢালা অন্যমনস্ক ধরনের মানুষ। হঠাৎ কিছু মনে পড়ায় ব্যস্তভাবে পকেটে হাত দিয়ে টের পান, না, পার্সটা রয়েছে, নইলে আজ আর হয়তো চেতলায় যাওয়া হতো না। ওল্ড বালিগঞ্জ থেকে এতটা রাস্তা হেঁটে যাওয়া তার পক্ষে সম্ভব না। পার্সটা না থাকলে বাড়িতে ফিরে গিয়ে কিছু টাকা আনতে গেলে সেটা খুব ঝুঁকির ব্যাপার হতো। তখন কেউ যে তাকে দেখে ফেলত না, এখন গ্যারান্টি নেই। রোদ উঠে গেছে, রাস্তায় লোকজন এবং গাড়িটারিও বেশ চোখে পড়ছে, তবে ভিড়টির তেমন নেই। খবরের কাগজওয়ালারা ছাড়া কারোর খুব একটা ব্যস্ততাও চোখে পড়ছে না। সাইকেলে বসেই আশ্চর্য ক্ষিপ্রতায় ওরা দড়ি বাঁধা পাকানো খবরের কাগজ রাস্তার দুধারের দোতলা, তেতলা কি 4তলার ব্যালকনিতে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। নিশানা নির্ভুল, একটা কাগজও টার্গেটের বাইরে পড়ছে না। কত বছর প্র্যাকটিস করলে এভাবে লক্ষ্যভেদ করা যায় কে জানে। এ রাস্তাটা কিভাবে যেন এখনো অক্ষত রয়েছে। গর্ত নেই, ফুটপাত হকারদের কাছে বেদখল হয়ে যায়নি। দুপাশে সারিবদ্ধ সোনাঝুরি গাছ। শরৎকালের ভিড়হীন পরিষ্কার সকালে হাঁটতে ভালো লাগার কথা, কিন্তু ভেতরে ভেতরে প্রচণ্ড টেনশন চলছে হিরণময়ের। টেনশনের সঙ্গে অনিশ্চয়তা, অস্বস্তি, হয়তোবা এক ধরনের ভয়ও। 23 বছর পর তিনি চলেছেন চেতলায় রাখাল আড্ডি রোডে। কিন্তু ব্রজরাখাল কি এখনো বেঁচে আছেন? মৃত্যু ঘটে না থাকলে তার বয়স এখন হবে 80-র ওপর। এতকাল বাদে হিরণময়কে দেখলে কেমন প্রতিক্রিয়া হবে তার? প্রতিক্রিয়া যেমনই হোক, একটা কথা ভেবে সামান্য থতিয়ে যান হিরণময়। বিজলি যা কাণ্ড করে গেছে তাতে ব্রজরাখাল তার সঙ্গে কোনো রকম সম্পর্ক রেখেছেন বলে মনে হয় না। বিজলির জন্য চুনকালি শুধু হিরণময়ের মুখে লাগেনি, ব্রজরাখালেরও লেগেছিল। হিরণময় ভাবেন, জীবনের শেষ মাথায় পৌঁছে বিজলির উপর ব্রজরাখালের ক্রোধ এবং উত্তাপ হয়তো জুড়িয়ে গিয়ে থাকবে।
হয়তো ছিঁড়ে যাওয়া সম্পর্ক নতুন করে জোড়া লেগেছে। তাহলে ওদের খবর পেতে অসুবিধে হবে না। আর যদি ব্রজ রাখাল মারা গিয়ে থাকেন, তাহলে কোথায় কার কাছে মল্লীদের খোঁজ পাওয়া যাবে? উৎকণ্ঠিতের মতো হাঁটতে হাঁটতে একসময় ট্রাম রাস্তায় চলে আসেন হিরণময়। রাস্তাটা ডাইনে পার্ক সার্কাস আর বাঁয়ে গড়িয়াহাটের দিকে চলে গেছে। মোড়ের মাথায় 3-4টে ট্যাক্সি দাঁড়িয়েছিল। একটাই উঠে হিরণময় বলে, চেতলায় চলুন। গড়িয়াহাটার দিকে খানিকটা এগিয়ে ডাইনে ঘুরে হাজরা মোড়, তারপর ল্যান্সডাউন রাসবিহারী হয়ে কেওড়াতলা বাঁয়ে রেখে আদি গঙ্গার ব্রিজ পেরিয়ে চেতলা। কলকাতা এই অঞ্চলটার রাস্তাঘাট, অলিগলি সমস্ত কিছুই নিজের হাতের রেখার মতোই হিরণময়ের পরিচিত। এখানে তার জন্ম। জীবনের প্রথম অনেকগুলো বছর চেতলাতে কাটিয়ে গেছেন। তার ছেলেবেলায় কি নিরিবিলিই না ছিল জায়গাটা। লোকজন তখন খুবই কম, চারপাশে প্রচুর ফাঁকা মাঠ, অজস্র গাছগাছালি, পাখি আর পুকুর। এই কবছরে কলকাতার অন্য সব এলাকার মতো চেতলাও যথেষ্ট বদলে গেছে। ব্রিজের পর সেন্ট্রাল রোডটা অনেক চওড়া হয়েছে। ফাঁকা জায়গা নেই বললে হয়। যেদিকে চোখ ফেরানো যাক শুধু কংক্রিটের স্ট্রাকচার, তার বেশিরভাগই হাই রাইজ বিল্ডিং। সোজা রাস্তা ধরে ট্যাক্সি আরও খানিকটা যাবার পর বাঁদিকে পার্ক, মার্কেট, থিয়েটার হল ইত্যাদি। পার্কটা আগেও ছিল, তবে মার্কেট কমপ্লেক্স আর থিয়েটার হলটা নতুন। এসব পার হয়ে হিরণময় বলেন, গাড়ি থামান। হিরণময়কে রাস্তার ওধারের গলিটায় যেতে হবে। ওটাই রাখালাড্ডি রোড। বড় রাস্তাতে তিনি ট্যাক্সিটা ছেড়ে দিলেন। সময়ের সঙ্গে তাল রেখে রাখালাড্ডি রোডও ঢের বদলে গেছে। এখানে বহুকাল কাটিয়ে না গেলে হিরণময় চিনতেই পারতেন না। বেশিরভাগ পুরনো বাড়িঘরের চিহ্ন মাত্র নেই। 20-25 ফিট চওড়া এই সরু রাস্তাতেও মাল্টি স্টোরিড বিল্ডিংয়ের ছড়াছড়ি। দূর থেকে গলির চেহারা দেখে হিরণময়ের মনে হয়েছে ব্রজ রাখালবাবুর বাড়িটা খুঁজে বার করা সম্ভব হবে না, যদি না সেটা আগের মতো থাকে। তাদের নিজেদের যে বাড়িটা এখানে ছিল সেটাও কি তেমনই আছে? হঠাৎ সেই ছেড়ে যাওয়া বাসস্থান সম্পর্কে এক ধরনের আবেগ অনুভব করতে থাকেন হিরণময়। রাখালাড্ডি রোডে ঢুকে কপা এগিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়েন হিরণময়। ডান পাশের তৃতীয় বাড়িটা একটা 5 তলা উঁচু ম্যানশন, নাম গৌরীকুঞ্জ। 25 বছর আগে এখানে পুরনো শ্যাওলাধরা একতলা একটা বাড়ি যে ছিল, এখন আর তা বোঝার উপায় নেই। সেই বাড়িটাই ছিল হিরণময়দের। অবশ্য সেটার কোনো নাম ছিল না। বাবা ওটা বিক্রি করে ওল্ড বালিগঞ্জ চলে যান। পূর্বপুরুষের বাড়ি বেচে চলে যাবার পেছনে ছিল বিজলি। গৌরীকুঞ্জর দিকে তাকিয়ে চিনচিনে ব্যথার মতো একটু কষ্ট অনুভব করতে থাকেন হিরণময়। এখানে শুধু তারই জন্ম হয়নি, তাকে নিয়ে তাদের বংশের 5-5টা জেনারেশন কাটিয়ে গেছে। কয়েক পলক বাড়িটার দিকে তাকিয়ে থাকার পর আস্তে আস্তে ফের হাঁটতে শুরু করেন হিরণময়, যেন পূর্বজন্মের রাস্তা ধরে এগিয়ে চলেছেন। তাদের বাড়ির পর ছিল রক্ষিতদের ইটের দেওয়াল আর টিনের চালের বাড়ি, তারপর হারাধন সান্যালের ছোট্ট সেকেলে দোতলা। সান্যালদের পর কুণ্ডদের, মিত্তিরদের আর পাল চৌধুরীদের বাড়ি। সবগুলোই অনেক কালের পুরনো। সেকালের একটা বাড়িও আর নেই। সেগুলোর জায়গায় 4-5 তলা অ্যাপার্টমেন্ট হাউস উঠেছে। এভাবে 15-16টা বাড়ি পেছনে ফেলে কেষ্ট সাহাদের টিনের চালের দোতলা বাড়ি সামনে এসে পড়েন হিরণময়। কি আশ্চর্য, এটা 25 বছর আগের মতোই রয়েছে। এমনকি তারপরের 8-10টা বাড়িরও কোনো রকম পরিবর্তন হয়নি। অর্থাৎ এগুলোর মালিকেরা জমি জায়গা ঘরদোর বিক্রি করে অন্য কোথাও চলে যায়নি।
হঠাৎ একটা কথা ভেবে খুব অস্বাচ্ছন্দ্য বোধ করেন হিরণময়। রাখালাড্ডি রোডের সে আমলের বাসিন্দারা সবাই তাকে চেনে। তাদের কেউ তাকে দেখে ফেললে বিজলির ব্যাপারে কিছু হয়তো জিজ্ঞেস করবে না, কিন্তু তাদের চোখে মুখে এমন অশ্লীল কৌতূহল ফুটে উঠবে যে তিনি একেবারে কুঁকড়ে যাবেন। বিজলি নানা দিক থেকেই তার ক্ষতি করে দিয়ে গেছে। পরক্ষণে অবশ্য হিরণময়ের মনে হয় 25 বছরে তার চেহারা অনেক পাল্টে গেছে। চুল উঠে উঠে মাথার সামনের দিকটা এখন একেবারে ফাঁকা। তাছাড়া বেশ মোটাও হয়ে গেছেন। চিবুকের তলায় ভারী থাক পড়েছে। যে ছিপছিপে পাতলা গড়নের, মাথায় কুচকুচে কালো চুল ভর্তি তরুণ হিরণময়কে 25-30 বছর আগে এখানে সারাক্ষণ দেখা যেত, তাকে এখন ফস করে চিনে ফেলা মুশকিল। তাছাড়া পুরনো দিনের লোকজনরা অনেকে নিশ্চয় বেঁচে নেই, আবার অনেকে এবারে ছেড়ে হয়তো চলেও গেছে। কাজে এদিক থেকে মানসিক চাপ বেশ কিছুটা কমে যায় হিরণময়ের। রক্ষীদের বাড়ির পর বেশ কয়েকটা বাড়ি চিনতে অসুবিধে হলো না। সেগুলোর কাঠামো আগের মতোই আছে, অর্থাৎ কিনা প্রমোটাররা হাজার লোভ দেখিয়ে এসব বাড়ির মালিককে টলাতে পারেনি। এই বাড়িগুলোর সামনের রোয়াকে বা জানালায় যাদের দেখা যাচ্ছে তাদের কাউকে হিরণময় চিনতে পারলেন না। তারাও তাকে লক্ষ্য করল না। কেউ কেউ উদাসীন ভঙ্গিতে দু একবার তাকালো শুধু। 25 বছরে নতুন দুটো জেনারেশন এসে গেছে। যাদের ছোট দেখেছিলেন তারা এখন যুবক, অনেকে আবার প্রৌঢ়ত্বে পৌঁছে গেছে। না পরিচয় দিলে তাদের চেনা অসম্ভব। আর তিনি রাখালাড্ডি রোড ছেড়ে যাবার পর যারা জন্মেছে তাদের চেনার প্রশ্নই ওঠে না। সব মিলিয়ে পরপর 15-20টা বাড়ি পুরনো চেহারা অটুট রাখতে পেরেছে। তারপর ফেল লাইন দিয়ে হাই রাইজ। হিরণময়ের মনে আছে, রাখালাড্ডি রোড চলতে চলতে আধখানা সার্কেলের আকারে যেখানে ঘুরে পুরনো আলিপুরের দিকে গেছে, ঠিক সেই বাঁকটা থেকে 8-10টা বাড়ির পর ব্রজরাখালের বাড়ি। কিন্তু সেখানে গিয়ে চোখ ধাঁধিয়ে গেল হিরণময়ের। রাস্তার মুখের দিকে নতুন বাড়িগুলো 4 তলা 5 তলার বেশি নয়, কিন্তু এখানে সবই 6 তলা 7 তলা। বাড়িগুলো আকাশকে প্রায় আড়াল করে রেখেছে। ব্রজরাখালের টিনের চালের বাড়ির ঠিকানা ছিল 23/12/D। একে তাকে জিজ্ঞেস করে করে হিরণময় নম্বরটা বার করে যখন সামনে এসে দাঁড়ালেন, পুরনো সে বাড়িটার এক টুকরো টিনও কোথাও খুঁজে পাওয়া গেল না। সেখানে একটা 7 তলা অ্যাপার্টমেন্ট হাউস দাঁড়িয়ে আছে। ঝকঝকে উঠতে পড়া দারোয়ানকে জিজ্ঞেস করতে সে জানায়, ব্রজরাখাল চক্রবর্তী নামে কেউ এখানে থাকে না। তবে একটা খবর তার কাছে পাওয়া গেল, এবারে প্রমোটার সুখময় গোস্বামী টপ ফ্লোরের গোটাটা নিয়ে থাকেন। গোস্বামী সাহেব হয়তো ব্রজরাখালের হদিশ দিতে পারেন। লিফটে করে 6th ফ্লোরে এসে কলিং বেল বাজাতেই চাকর এসে দরজা খুলে হিরণময়ের কাছে তার আসার উদ্দেশ্য জানতে চায়। হিরণময় বলেন, আমি গোস্বামী সাহেবের সঙ্গে দেখা করতে চাই। তাকে চমৎকার সাজানো ড্রয়িং রুমে বসিয়ে চাকর চলে যায়। 5 মিনিটের ভেতর খুব স্মার্ট চেহারার মধ্যবয়সী এক ভদ্রলোক এসে ঘরে ঢোকেন। পরনে ধপধপে পাজামা পাঞ্জাবি। ইনি যে সুখময় গোস্বামী তা বোঝা গেল। লোকটি বেশ ভদ্র। হাত জোর করে বলেন, নমস্কার। প্রতি নমস্কার করে হিরণময় শুধু নিজের নামটাই জানান, অন্য পরিচয় দেন না। বলেন, আপনার কাছে একটু সাহায্যের জন্য এসেছি। সুখময় বেশ একটু অবাক হয়ে বলেন, কি ধরনের সাহায্য? আপনাদের দারোয়ানের কাছে শুনলাম আপনি এ বাড়ির প্রমোটার। হ্যাঁ। 25 বছর আগে ব্রজরাখাল চক্রবর্তী নামে এক ভদ্রলোক এখানে থাকতেন। মানে ঠিক এই জায়গায় একটা টিনের বাড়ি ছিল। ব্রজরাখাল ছিলেন তার মালিক। আমি তার সম্বন্ধে জানতে চাই, তিনি বেঁচে আছেন কিনা, থাকলে কোথায় আছেন, এসব আর কি। হিরণময়ের চেহারার মধ্যে এমন কিছু আছে যা দেখলে সম্ভ্রম হয়। সুখময় বলেন, ব্রজরাখাল বাবু আপনার কেউ হন?
হিরণময় অস্বস্তি বোধ করেন, বলেন, তা একরকম বলতে পারেন। কিছু মনে করবেন না, আপনার সঙ্গে আত্মীয়তা আছে, তবে এত বছর বাদে তার খোঁজ করছেন। বলতে বলতে থেমে যান সুখময়। হিরণময় বলেন, আমরা কলকাতায় থাকতাম না, সবে 5 দিন হলো এসেছি। একটু চুপ করে থেকে কিছু ভাবেন সুখময়, তারপর আস্তে আস্তে মাথা নাড়তে নাড়তে বলেন, সরি, আপনাকে বোধহয় সাহায্য করতে পারবো না। হিরণময় ভেতরে ভেতরে হতাশ হয়ে পড়েন। সকালবেলা এত ছোটাছুটি একেবারে ব্যর্থ হয়ে গেল। এরপর আর বসে থাকা যায় না। হিরণময় যখন ভাবছেন উঠে পড়বেন, হঠাৎ সুখময়ের কিছু মনে পড়ে যাওয়ায় একটু ব্যস্তভাবে তিনি আবার বলেন, আপনাকে শুধু এই ইনফরমেশনটুকু দিতে পারি। ব্রজরাখাল বাবুর কাছ থেকে টিনের বাড়ি শুদ্ধ এই জায়গাটা আমি কিনেছিলাম, ভালো দামও দিয়েছি। আগ্রহ শূন্যের মতো হিরণময় জিজ্ঞেস করেন, কতদিন আগে কিনেছিলেন? বছর 15-16 তো হবেই। তার মানে তখনও তিনি বেঁচে ছিলেন। তা না হলে আর তার কাছ থেকে কিনলাম কি করে? বলে একটু হাসলেন সুখময়। একটু চিন্তা করে হিরণময় বলেন, বাড়ি বিক্রির সময় ব্রজরাখাল বাবু কি একাই এখানে ছিলেন, না ওর কাছে আর কেউ থাকতো? নাম না করেও কৌশলে বিজলির কথা জানতে চাইলেন তিনি। কিছুক্ষণ আধ বোঝা চোখে স্মৃতির ভেতর হাতটাতে থাকেন সুখময়। তারপর মাথাটা ডাইনে এবং বায়ে বার কতক নেড়ে বলেন, না না, উনি একাই থাকতেন, যদূর মনে পড়ছে আর কাউকে দেখিনি। আপনি শিওর? 100%। আমার মেমোরিটা খুব খারাপ না স্যার। বাড়ি কেনার আগে মিনিমাম 25 বার ওর কাছে এসেছি। আর কেউ থাকলে চোখে কি পড়তো না? আরে আরে, মনে পড়েছে, ব্রজরাখাল বাবুকে নিজের হাতে রান্না করেও তো খেতে দেখেছি। আচ্ছা সুখময় বাবু, বলুন, আপনি কি জানেন বাড়ি বেচার পর উনি কোথায় চলে গিয়েছিলেন? এবার আর এক মুহূর্তও চিন্তা করতে হলো না সুখময়কে। বললেন, জানি, কালীঘাটে ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটে ওর এক দুঃসম্পর্কের শালার কাছে। হিরণময় মনে করতে পারলেন না ব্রজরাখালের এরকম কোনো শালা আছে কিনা। জিজ্ঞেস করেন, ভদ্রলোকের নামটা জানেন? নিশ্চয় জানি, জগন্নাথ চ্যাটার্জি। লোকটা জমি বাড়ি বেচা কেনার দালালি করে। সেই ব্রজরাখাল বাবুর সঙ্গে আমার যোগাযোগ করে দিয়েছিল। এখানে 11 কাঠা জমি আছে, তার উপর আগে যে টিনের স্ট্রাকচার ছিল তা তো আপনি জানেনই। জমি আর টিনের চালার টোটাল দামের উপর 2% ব্রোকারেজ খেয়েছে জগন্নাথ। জগন্নাথ কতটা কি দালালি আদায় করেছে তা নিয়ে বিন্দুমাত্র দুশ্চিন্তা নেই হিরণময়ের। তিনি জিজ্ঞেস করেন, ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটে গেলে ব্রজরাখাল বাবুর সঙ্গে দেখা হতে পারে, আপনি কি বলেন? আস্তে আস্তে মাথা নাড়েন সুখময়। ঠিক বলতে পারছি না, জগন্নাথের সঙ্গে অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। তবে কি, জায়গাটা তো কাছেই, একবার চান্স নিয়ে দেখুন না। ব্রজরাখাল বাবু যদি এর মধ্যে মারা না যান, কি আর কোথাও না গিয়ে থাকেন, দেখা হবার পসিবিলিটি আছে। জগন্নাথ চাটুর্যের বাড়ির নম্বরটা জানা আছে? আছে, 37/80/M। অনেক ধন্যবাদ। সোফা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে হিরণময় বলেন, নমস্কার। এখন সবে 8:10। কলকাতা শহরের ব্যস্ততা সেভাবে শুরু হয়নি। শরৎকালের এই সকালে তার গায়ে ঢিলেঢালা একটা আলস্যের ভাব জড়িয়ে রয়েছে। রাখালহাটি রোড ধরে আবার সেন্ট্রাল রোডে চলে আসেন হিরণময়। রাস্তাটার মুখেই ট্যাক্সি স্ট্যান্ড। একটা ট্যাক্সি ধরে ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটে জগন্নাথ চ্যাটার্যের সেকেলে দোতলা বাড়িটা খুঁজে বার করতে মিনিট 20 বেশি লাগল না। কলিং বেল নেই। কড়া নাড়তে একটা পাকানো চেহারার ময়লা লুঙ্গি আর গেঞ্জি পরা আধবয়সী লোক দরজা খুলে মুখোমুখি দাঁড়াল।
তার মাথার মাঝ বরাবর চকচকে মসৃণ টাক, দুধারে কাঁচা পাকা কোকড়া চুলের ঘের, ভুরুর চুলও কোকড়ানো, ভাঙা গাল, খাঁড়া চোয়াল, থাবড়ানো থুতনি, শিরা বার করা হাত, মুখে 2-3 দিনের জমা দাড়ি। লোকটার বাদামি চোখে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি। সে যে খুবই ধুরন্ধর এক নজরেই টের পাওয়া যায়। সে কিছু বলার আগেই হিরণময় নিজের নাম জানিয়ে বলেন, জগন্নাথবাবুর সঙ্গে দেখা করতে এসেছি। লোকটা বলে, আমিই জগন্নাথ, ভেতরে আসুন। জগন্নাথ হিরণময়কে একতলার একটা ঘরে নিয়ে এসে বলে, বসুন। ঘরটা লম্বাটে এবং চাপা। আলোটালো এখানে খুব বেশি ঢোকে না। সুইচ টিপে টিমটিমে একটা বাল্ব জ্বেলে দিল জগন্নাথ। সেই আলোতে দেখা যায় গোটা কয়েক হাতল ভাঙা চেয়ার আর খেলো কাঠের সেন্টার টেবিল ছত্রখান হয়ে আছে। এক কোণে সরু তক্তপোষে ছেঁড়া জাজিমের উপর ময়লা চাদর পাতা। চাদরটা খাটো, তাই জাজিমটা পুরো ঢাকা পড়েনি। ফাটা কয়েকটা জায়গায় নারকেল ছোবড়া দেখা যাচ্ছে। এটা যে এবারে ড্রয়িং রুম বুঝতে অসুবিধা হয় না। সমস্ত বাড়িটা যেন আস্ত রণাঙ্গন। বসার ঘর থেকে দেখা যাচ্ছে নানা আকারের অনেকগুলো ছেলে মেয়ে তুমুল হইচই করতে করতে মারপিট বাঁধিয়ে দিয়েছে। একবার তারা দূর দূর করে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যাচ্ছে, পরক্ষণে আবার নেমে আসছে। সবার গলা ছাপিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে কোনো মহিলার চিৎকার ভেসে আসছে, ওরে জানোয়ারের গোষ্ঠী, তোদের জমে ভুলে গেছে, আমার হাড় মাংস একেবারে ভাজা ভাজা করে দিলে। মর মর, ওলাওটা হোক তোদের, নির্বংশ হয়ে যা। হারমোনিয়ামের সবগুলো রিড একসঙ্গে চেপে ধরে বেলো করলে যেমন শব্দ বেরোয়, মেয়ে মানুষটির কণ্ঠস্বর অবিকল সেই রকম। কানের পর্দা ফাটানো জবরদস্ত আওয়াজ, তার উপর গালাগালের ভাষাটি চমকে দেবার মতো। যেমন তার বাঁধুনি তেমনি তার স্টাইল। এমন পরিস্থিতিতে আগে কখনো পড়েননি হিরণময়। একেবারে হকচকিয়ে যান তিনি। জগন্নাথ দার্শনিকের মতো উদাসীন ভঙ্গিতে বলে, ও কিছু না, আমার ছেলে মেয়েগুলো একটু দাদর কিনা, তাই ওদের মা শাসন করছে, ওদিকে কান দেবেন না। ও কি দাঁড়িয়ে কেন, বসুন। বিমূঢ়ের মতো একটা চেয়ারে বসে পড়েন হিরণময়। জগন্নাথ বলে, আগে দরজাটা বন্ধ করে আসি, তাহলে আওয়াজটা কম হবে। দরজা ভেজিয়ে ফিরে এসে হিরণময়ের মুখোমুখি বসতে বসতে বলে, আপনাকে আমি চিনি। হিরণময় চমকে ওঠেন, আমাকে চেনেন? চিনব না, আপনি ফেমাস ম্যান, খবরের কাগজে আপনার ছবি দেখেছি। তাছাড়া, বিগলিত ভঙ্গিতে বলতে বলতে হঠাৎ চুপ করে যায় জগন্নাথ। হিরণময় ভেতরে ভেতরে একটু চাপা উদ্বেগ বোধ করেন। বলেন, তাছাড়া কি? আমাদের সঙ্গে আপনার একটা সম্পর্কও তো হয়েছিল, নেহাত বিজলিটা। জগন্নাথকে থামিয়ে দিয়ে হিরণময় শশব্যস্তে বলে ওঠেন, ওসব কথা থাক, একটা বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছি। হঠাৎ কিছু মনে পড়ে যাওয়ায় কোমরে একটা ঝাঁকি মেরে উঠে দাঁড়ায় জগন্নাথ। কাজের কথা নিশ্চয় হবে, প্রথম দিন আমাদের বাড়ি এলেন, একটু চায়ের। বোঝা যায় আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে পড়েছে জগন্নাথ। তাকে থামিয়ে দিয়ে হিরণময় বলেন, চায়ের দরকার নেই, কিছুক্ষণ আগেই খেয়েছি, আপনাকে 2-1 কথা জিজ্ঞেস করেই চলে যাব। অগত্যা জগন্নাথ ফের বসে পড়ে। গোড়া থেকেই তার চোখে মুখে এক ধরনের সতর্কতা ছিল। সে চুপচাপ হিরণময়কে লক্ষ্য করতে থাকে। নিজের বক্তব্যটা মনে মনে গুছিয়ে নিয়ে হিরণময় সোজাসুজি জগন্নাথের চোখের দিকে তাকিয়ে চাপা গলায় বলেন, শুনেছি ব্রজরাখালবাবু জীবনের শেষ কটা বছর আপনার কাছে ছিলেন। ব্রজরাখাল চেতলা থেকে এখানে চলে এসেছিলেন, এটুকুই জানা গেছে, কিন্তু মৃত্যু পর্যন্ত এ বাড়িতে কাটিয়েছেন কিনা সুখময় বলতে পারেননি। আন্দাজে কথাটা বললেন হিরণময়। আরও সতর্ক হয়ে যায় জগন্নাথ, বলে, আপনি কার কাছে খবর পেলেন?
আপনার কাছে আসার আগে আমি চেতলায় গিয়েছিলাম। বুঝেছি। প্রমোটর সুখময় গোস্বামী খবরটা দিয়েছে। আমার ঠিকানাটাও নিশ্চয় ওখানে পেয়েছেন। হ্যাঁ। একটু চুপ। বলবে কি বলবে না এটা ঠিক করতে খানিকটা সময় নেয় জগন্নাথ। তারপর বলেই ফেলে, আপনি ঠিকই শুনেছেন। শেষ দিকটায় ব্রজরাখালদা আমার কাছেই ছিলেন। বছর 2 আগে এ বাড়িতে মারা গেছেন। তবে হিরণময় বলেন, তবে কি? চেতলার জমি আর বাড়ি বিক্রির টাকাটা ব্রজরাখালদা কি করেছেন আমি বলতে পারবো না। বলে চোখের কোণ দিয়ে হিরণময়ের প্রতিক্রিয়া দেখতে থাকে জগন্নাথ। এসব টাকা পয়সার কথা ভাবেনি হিরণময়। আচমকা জগন্নাথ প্রসঙ্গটা তোলায় বেশ অবাকই হয়ে যান। লোকটার মনে পাপ আছে। হয়তো হয়তো কেন, নিশ্চয় ব্রজরাখালের মৃত্যুর পর তার যা কিছু ছিল সব বেমালুম আত্মসাৎ করেছে জগন্নাথ। যদিও আইনত হিরণময় মৃত ব্রজরাখালের পার্থিব সম্পত্তির একটি কানা করেও দাবি করতে পারেন না, তবু এ ব্যাপারে যদি প্রশ্ন তোলেন তাই আগেভাগেই সাফাই গিয়ে রাখল জগন্নাথ। ব্রজরাখালের টাকা কড়ির সদ্গতিটা কিভাবে হয়েছে তা নিয়ে আদৌ মাথা ব্যথা নেই হিরণময়ের। তিনি যেন কথাটা শুনতেই পাননি। এমনভাবে বলেন, যে কথাটা জানতে এসেছি এবারে সেটা বলি। টাকার ব্যাপারে হিরণময়ের আগ্রহ নেই জানার সঙ্গে সঙ্গে বেশ আরাম বোধ করে জগন্নাথ। উৎসুক সুরে সে বলে, আপনি বোধহয় বিজলি আর তার মেয়ের সম্বন্ধে জানতে চাইছেন। লোকটা যে অতীব তুখোর, কেউ হাঁ করলে তার পেটের ভেতর পর্যন্ত দেখতে পায় সেটা টের পাওয়া গেল। একটু ইতস্তত করে গলা খাঁকড়ে হিরণময় বলেন, হ্যাঁ মানে। জগন্নাথ বলে, আপনাদের সবার মাথায় নর্দমার পাক ঢেলে দিয়ে বিজলি সেই হারামজাদা কন্ট্রাক্টরটার সঙ্গে মেয়ে নিয়ে তো পালালো। এদিকে তার জন্য আমরা আত্মীয় স্বজনরা পর্যন্ত বহুদিন লোকের কাছে মুখ দেখাতে পারিনি। ছ্যা ছ্যা। বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন হিরণময়। যদিও পিতলির সঙ্গে তার আর কোনো রকম সম্পর্কই নেই, তবু জগন্নাথের ঘৃণায় এবং ধিক্কারের খানিকটা ঝাঁঝ যেন তার গায়ে এসেও লাগে। লোকটা কি ভাবছে কে জানে। সে কি মনে করেছে বিজলি সম্পর্কে তার মন হঠাৎ দুর্বল হয়ে পড়ায় তার খোঁজখবর নিতে এসেছেন? বিজলির ব্যাপারে তার যে বিন্দুমাত্র মোহ নেই, তিনি তার খোঁজ করছেন সম্পূর্ণ অন্য এক কারণে, এ নিয়ে এই লোকটার সঙ্গে আলোচনা করার ইচ্ছেই নেই তার। মুখ নিচু করে হিরণময় শুধু জিজ্ঞেস করেন, বিজলি এখন কোথায় আছে জানেন? জগন্নাথের চোখে মুখে অশ্লীল কৌতূহলের একটু ঝিলিক দেখা দিয়ে মিলিয়ে যায়। সে হয়তো একটা কেচ্ছার গন্ধ পেয়েছে। সামনের দিকে অনেকটা ঝুঁকে জিজ্ঞেস করে, কেন, কিছু দরকার আছে? গম্ভীর মুখে হিরণময় উত্তর দেন, আছে। এতদিন বাদে হঠাৎ হিরণময় কেন বিজলির খোঁজ করছেন তা জানার জন্য উৎক্ষেপ হয়ে উঠেছে জগন্নাথ। কিন্তু হিরণময়ের মধ্যে এমন এক প্রচণ্ড ব্যক্তিত্ব রয়েছে যে এ সম্বন্ধে কোনো প্রশ্ন করতে খুব সম্ভব সাহস হয় না তার। হঠাৎ উঠে অতৃপ্ত প্রেতাত্মার মতো ঘরময় খানিক পায়চারি করে সে। তারপর ফের চেয়ারে বসে বলে, 6 মাস আগে তার খবর পেয়েছিলাম। নর্থ বেঙ্গলে বর্ডারের কাছে একটা টাউনে তখন থাকতো। খুব সম্ভব এখনও আছে। কি নাম টাউনটার? আনন্দপুর। যে কন্ট্রাক্টরের সঙ্গে চলে গিয়েছিল তার সঙ্গে কি এখনও রয়েছে? তাই শুনেছি। আরেকটা কথা। বলুন। যে বাচ্চা মেয়েটাকে নিয়ে বিজলি পালিয়েছিল সেও কি ওর কাছে আছে? একটু চিন্তা করে জগন্নাথ বলে, যদি তার বিয়ে টিয়ে না হয়ে থাকে হয়তো আছে, আমি ঠিক জানি না। একটু থেমে ফের শুরু করে, ওদের কথা জানতে চাইছেন কেন? দেখা করবেন? জগন্নাথের প্রশ্নটার উত্তর না দিয়ে হিরণময় জিজ্ঞেস করেন, 6 মাস আগে কার কাছে ওদের খবর পেয়েছিলেন? আমার জানাশোনা একটা লোকের কাছে। সে বিজলিদের চেনে। কি একটা দরকারে আনন্দপুর গিয়েছিল। ফিরে এসে বলল,
জগন্নাথকে থামিয়ে দিয়ে হিরণময় বলেন, খবরটা পেয়ে খুব উপকার হলো। আচ্ছা, এখন চলি। বলতে বলতে উঠে দাঁড়ান। জগন্নাথ ঘরে দরজা খুলে দিয়ে হিরণময়ের সঙ্গে সদর দরজা পর্যন্ত আসে। গলা নামিয়ে জিজ্ঞেস করে, আপনি কি আনন্দপুর যাবেন? চোখমুখ দেখে টের পাওয়া গিয়েছিল জগন্নাথ লোকটা খুবই চতুর। কেন হিরণময় বিজলি এবং তার মেয়ের সম্বন্ধে এত খোঁজ খবর নিচ্ছেন জানার জন্য সে উৎগ্রীব। হিরণময় তার প্রশ্নের জবাব দেন না। ব্রজরাখালের টাকা পয়সা নিয়ে যিনি নিজের থেকে কোনো রকম কৌতূহল দেখাননি, তার সঙ্গে বোধহয় শুভাকাঙ্ক্ষীর মতো ব্যবহার করা যায়। জগন্নাথ এবার অন্তরঙ্গ গলায় বলেন, একটা কথা বলবো? হিরণময় নিরুৎসুক সুরে বলেন, বলতে পারেন। কন্ট্রাক্টর লোকটা খুব নোংরা, জঘন্য টাইপের। ওদের সঙ্গে যোগাযোগ না করাই ভালো। আপনার কথা আমার মনে থাকবে। বলে আর দাঁড়ান না। অন্যমনস্কের মতো লম্বা লম্বা পায়ে সদানন্দ রোডের দিকে চলে যান। গল্পের বাক্সবায়ী রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম প্রফুল্ল রায়ের লেখে একটি উপন্যাস, এই ভুবনের ভার, এর প্রথম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচের সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।